প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় গতির খেলার চতুর্থ ও পঞ্চম সেশন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাসায় বসে তো বিজ্ঞান বই থেকে বিভিন্ন ধরনের গতি সম্পর্কে কিছুটা জেনে এসেছো। এবার বন্ধুদের সাথে বসে আলোচনা করে দেখো তারা কি ভাবছে, তোমাদের খেলাগুলোর সঙ্গে কোনো মিল খুঁজে পেয়েছে কি না। তোমাদের ধারণায় কি কোনো পার্থক্য দেখেছো? এবার নিচের এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করে ছক ৮-এ লিখে ফেলো। এখানে একটি ছক ৮ দেওয়া আছে, তার ভিতরে বিভিন্ন প্রকার গতির নাম দেওয়া আছে এবং এখানে খালি জায়গা আছে। এই খালি জায়গায় তোমাদের উদাহরণ লিখতে হবে। তাহলে চলো এখন আমরা ছক ৮ সমাধানটি দেখে নিই। প্রথম হলো সরল গতি। এর উদাহরণ হলো ১. রাস্তায় ছুটে চলা গাড়ির গতি। ২. মহাশূন্যে ছুটে চলা রকেটের গতি। ৩. প্রতিযোগিতায় দৌড়ানো মানুষের গতি। ৪. ক্রামবোটে ছুটে চলা স্ট্রাইক ও গুটির গতি ইত্যাদি। এরপর হলো বক্রগতি। ১. নিক্ষিপ্ত ভারের গতি। ২. ক্রিকেট বল উপর থেকে নিচে পড়ার গতি। ৩. উড়ন্ত বিমানের মোড় নেওয়ার গতি। ৪. রোলার কোস্টারের গতি ইত্যাদি। এরপরে ঘূর্ণন গতি। ১. বৈদ্যুতিক পাখা ঘোরার গতি। ২. ঘড়ির কাঁটা ঘোরার গতি। ৩. পৃথিবীকে ঘিরে চাঁদের গতি। ৪. পাথরের টুকরাকে সুতো দিয়ে বেঁধে ঘোরানোর গতি ইত্যাদি। সর্বশেষ পর্যাবৃত্ত গতি। এর উদাহরণ হলো ১. দোলনায় দোল খাওয়ার গতি। ২. পুকুরে ভেসে থাকা কচুরিপানা ঢেউয়ের কারণে উপরে নিচে ওঠানামা করার গতি ইত্যাদি। তাহলে এই ছিল ছক ৮-এর সমাধান। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, যখন দৌড় প্রতিযোগিতা হয়েছিল তখন এক একজন এক এক সময়ে দূরত্বটা অতিক্রম করেছে। কেউ করেছে অনেক তাড়াতাড়ি, কেউ একটু ধীরে। তার মানে সবার গতি একরকম ছিল না, কম বেশি ছিল। চলো এবার আমরা গতির পরিমাপ করা শিখে নিই। এটি হিসাব করা খুব সহজ। দৌড় প্রতিযোগিতারা প্রতি ১ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছিল সেটি হচ্ছে তাদের বেগ, অর্থাৎ মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তা হইল বেগ। অর্থাৎ বেগ নির্ণয় করার সূত্রটি হলো মোট দূরত্ব ভাগ মোট সময়। ছক ৩ থেকে তোমার দলের যে সদস্য দৌড়ে অংশ নিয়েছিল তার বেগ কত তা পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় হিসাব করে বলো। অর্থাৎ এখানে তোমার দলের যে প্রতিযোগী দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তার বেগ নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এটির সমাধানটি দেখে নিই। জাইমের বেগ নির্ণয়। এখানে জাইম আমরা এর আগে দেখেছি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, অতএব তার বেগ নির্ণয় করব। বেগ সমান সমান আমরা জানি দূরত্ব ভাগ সময়। দূরত্ব যেহেতু ১০০ মিটার, জাইমের সময় নিয়েছিল ১৮.৪ সেকেন্ড। এটা ভাগ করলে আসে ৫.৪৩ মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড হলো একক, বেগের একক। সুতরাং জাইমের বেগ ৫.৪৩ মিটার পার সেকেন্ড। এই গতি যদি কমতে বা বাড়তে থাকে একে বিজ্ঞানের ভাষায় কি বলে জানো তো? এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। চলো আমরা এই প্রশ্নটির সমাধানটি দেখে নিই। এর সমাধান হবে হ্যাঁ জানি। এই গতি যদি বাড়তে থাকে তাকে বিজ্ঞানের ভাষায় ত্বরণ বলে, আর এই গতি যদি কমতে থাকে তাকে বিজ্ঞানের ভাষায় মন্দন বলে। না জানলে
বই থেকে চোখ বুলিয়ে নাও। এবার অন্য বিষয়ে আসা যাক। দৌড়ে অংশ নেবার পরে তুমি বা তোমার বন্ধুর অভিজ্ঞতাটা আরেকবার কল্পনা করে দেখো। দৌড় শেষ হবার সঙ্গে সঙ্গে কি থেমে যেতে পেরেছিল, নাকি আরও কয়েক কদম এগিয়ে থামতে হয়েছিল? এখানে একটি প্রশ্ন আছে, লক্ষ্য করো। দৌড় শেষ হবার সঙ্গে সঙ্গে কি থেমে যেতে পেরেছিল, নাকি আরও কয়েক কদম এগিয়ে থামতে হয়েছিল? তো চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে না, দৌড় শেষ হবার সঙ্গে সঙ্গেই থেমে যেতে পারেনি, তাকে আরও কয়েক কদম এগিয়ে থামতে হয়েছিল। কারণ আমরা জানি বল প্রয়োগ না করলে কোনো বস্তুর গতি পাল্টায় না বা গতিপথ বেঁকেও যায় না, যে কারণে কোনো বাধা পাবার আগ পর্যন্ত সোজা পথেই যেতে থাকে। তোমরা ইতিমধ্যে জানো বল প্রয়োগ না করলে কোনো বস্তুর গতি পাল্টায় না বা গতিপথ বেঁকেও যায় না, যে কারণে কোনো কিছুকে ধাক্কা দিলে তা থেমে যাবার আগ পর্যন্ত সোজা পথেই যেতে থাকে। আবার উপর থেকে ছুঁড়ে দেওয়া বস্তু ঠিকই বাঁকা পথে ঘুরে নিচে এসে পড়ে। এর পেছনেও এক ধরনের বল দায়ী, আর তা হলো পৃথিবী নিজের দিকে আকর্ষণ বল, যাকে আমরা বলি মাধ্যাকর্ষণ বল। থেমে থাকা বস্তু বা গতিশীল বস্তু সবাই যেভাবে রয়েছে সেভাবেই থাকতে চায়, কিন্তু সত্যি কি তাই? তোমাদের নিজের অভিজ্ঞতা কি বলে? এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। থেমে থাকা বস্তু বা গতিশীল বস্তু সবাই যেভাবে রয়েছে সেভাবেই থাকতে চায়, সত্যি কি তাই? তোমার নিজের অভিজ্ঞতা কি বলে? চলো আমরা এই প্রশ্নটির সমাধানটি দেখে নিই। এর সমাধান হবে হ্যাঁ, থেমে থাকা বস্তু বা গতিশীল বস্তু সবাই যেভাবে রয়েছে সেভাবেই থাকতে চায়, কারণ আমাদের অভিজ্ঞতা বলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে স্থিতিশীল বস্তু স্থিতিশীল অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চলতেই থাকবে। আবার ক্যারাম খেলার অভিজ্ঞতা ভেবে দেখো তো। ক্যারাম খেলার সময় আস্তে টোকা দিলে গুটি একটু এগিয়ে থমকে যায় না, এটা কেন ঘটে? আবার বরিক পাউডার দিলে কি গুটির গতির কোনো পরিবর্তন হয়? এখানেও একটি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। ক্যারাম খেলার সময় আস্তে টোকা দিলে গুটি একটু এগিয়ে থমকে যায় না, এটি কেন ঘটে? আবার বরিক পাউডার দিলে কি গুটির গতির কোনো পরিবর্তন হয় কি না? তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে হ্যাঁ, ক্যারাম খেলার সময় আস্তে টোকা দিলে গুটি একটু এগিয়ে থমকে যায়। এর কারণ হলো ঘর্ষণ বল, অর্থাৎ ক্যারামবোর্ডের উপরিতলের সাথে গুটির নিচের তলের ঘর্ষণের ফলে গুটি একটু এগিয়ে থমকে যায়। আবার বরিক পাউডার বোর্ডের উপর মাখানো হলে ঘর্ষণ দূর করে বোর্ডকে মসৃণ করে তোলে, ফলে বোর্ডের মধ্যে স্ট্রাইক ও গুটি সহজেই চলাচল করতে পারে। নিজেরা আলোচনা করে ভেবে দেখো। এবার তোমার অনুসন্ধানী পাঠ বই থেকে বলের ধারণা ও বিভিন্ন ধরনের বলের অংশটুকু পড়ে নাও। তোমার ধারণার সঙ্গে কোনো মিল পাচ্ছ? বন্ধুর সাথে আলাপ করে দেখো। এবার আরেকটি বিষয় আলোচনা করা যাক। ক্যারাম খেলার সময় খেয়াল করেছো যে একটি গুটি যত জোরে গিয়ে অন্য গুটিকে ধাক্কা দেয় সেটি তত বেশি গতিতে ছিটকে অন্যদিকে ছুটে যায়। এর কারণ কি? এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। ক্যারাম খেলার সময় খেয়াল করেছে যে একটি গুটি যত জোরে গিয়ে অন্য গুটিকে ধাক্কা দেয় সেটি তত বেশি গতিতে ছিটকে অন্যদিকে ছুটে যায়। এর কারণ কি? চলো এখন আমরা এই প্রশ্নের সমাধানটি দেখে নিই। এর সমাধান হবে ক্যারাম খেলার সময় একটি গুটি যত জোরে গিয়ে অন্য গুটিকে ধাক্কা দেয় সেটি তত বেশি গতিতে ছিটকে অন্যদিকে ছুটে যায়, কারণ গুটির স্থিতি অবস্থায় বল প্রয়োগ করা হলে গতি প্রাপ্ত হয়। এর ফলে গুটি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তখন যত জোরে বল প্রয়োগ বা ধাক্কা দেওয়া হবে গুটিটি তত বেশি ছিটকে
অন্যদিকে ছুটে যাবে। তার মানে গুটির গতির ফলে এক ধরনের শক্তি সৃষ্টি হচ্ছে। গতি যত বেশি হচ্ছে তার মধ্যে তত বেশি শক্তি সৃষ্টি হচ্ছে। একইভাবে থেমে থাকা বস্তুর মধ্যেও কি শক্তি জমা থাকতে পারে? এখানে একটা প্রশ্ন আছে, লক্ষ্য করো। একইভাবে থেমে থাকা বস্তুর মধ্যেও কি শক্তি জমা থাকতে পারে? তো চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই। এটা সমাধান হবে হ্যাঁ, থেমে থাকা বস্তুর মধ্যেও শক্তি জমা থাকতে পারে। যেমন একটি ব্যাটারির ভিতরে শক্তিকে রাসায়নিক শক্তি হিসাবে জমা রাখা যায় এবং প্রয়োজনে সেটিকে ব্যবহার করা যায়। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে শক্তির অংশটুকু পড়ে নিয়ে দলে সবাই মিলে আলাপ করে দেখো। এবার চিন্তা করে একটা প্রশ্নের উত্তর দাও। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। একটা বল উপর থেকে পড়ছে, বলটি বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে, নাকি যে উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে? সবাই আলোচনা করে উত্তর দাও। তোমার উত্তরের পক্ষে যুক্তিগুলো নিচে লিখতে ভুলো না যেন। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধানটি দেখে নিই। এর সমাধান হবে হ্যাঁ, বলটি বেশি উপর থেকে পড়লে বেশি জোরে পড়বে, কারণ আমরা জানি একটি বল উপর থেকে নিচে পড়ার সময় গতি নির্ভর করে বলটি কত উচ্চতা থেকে পড়ছে তার উপর। অর্থাৎ উচ্চতা যত বৃদ্ধি পাবে গতি তত বৃদ্ধি পাবে, পক্ষান্তরে উচ্চতা যত হ্রাস পাবে গতিও তত হ্রাস পাবে। বলটি উপর থেকে নিচে পড়ার সময় স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়, ফলে যত উচ্চতা বাড়বে তত তার গতিশক্তিও বৃদ্ধি পাবে। তোমাদের ধারণাটা ঠিক কি না তা এবার পরীক্ষা করে দেখা যাক। অনেকভাবেই এই পরীক্ষা করে দেখা যায়। এখানে আরেকটি প্রশ্ন আছে, লক্ষ্য করো। টেবিলের সামান্য উপর থেকে একটি ডাস্টার যদি ছেড়ে দেওয়া যায় তাহলে যে শব্দ হবে তার চেয়ে একটু উপর থেকে ফেললে কি তার চেয়ে শব্দটা জোরে হবে নাকি আস্তে হবে? পরীক্ষাটা পানিতে করলে আরও সহজ হবে। পানির অল্প উপর থেকে এক টুকরো পাথর বা নুড়ি ছেড়ে দিলে যে গতিতে পড়ে অনেক উপর থেকে ফেললে কি তার চেয়ে বেশি জোরে পড়বে? তো চলো এখন আমরা এই প্রশ্নটি সমাধানটি দেখে নিই। এর সমাধান হবে টেবিলের সামান্য উপর থেকে একটা ডাস্টার ছেড়ে দিলে যে শব্দ হবে তার চেয়ে একটু বেশি উপর থেকে ফেললে শব্দটা তার চেয়ে জোরে হবে। আবার পানির অল্প উপর থেকে এক টুকরো পাথর বা নুড়ি ছেড়ে দিলে যেই গতিতে পড়ে অনেক উপর থেকে ফেললে তার চেয়ে জোরে পড়বে। হ্যাঁ, আগের ধারণার সাথে মিলে যাচ্ছে, কারণ উপর থেকে নিচে পড়ার সময় গতি নির্ভর করে বস্তুটা কত উচ্চতা থেকে পড়ছে তার উপর, আর বস্তুটি উপর থেকে নিচে পড়ার সময় স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হবে। এজন্য যত উপর থেকে পড়বে তত জোরে পড়বে। সহজেই সেটা পরীক্ষা করে দেখতে পারো। নিচে ছলকে ওঠা পানির দিকে তাকালেই পরিষ্কার বুঝতে পারবে। তোমাদের পর্যবেক্ষণের ফলাফল নিয়ে আলাপ করো। আগের ধারণার সাথে কি মিলে যাচ্ছে? পরের ফাঁকা জায়গায় তোমার আলোচনার ও ফলাফল লিখে রাখো। আমরা অলরেডি এটার ফলাফলটি দিয়ে দিয়েছি। খেলা হলো, খেলা থেকে নানা ধরনের গতি নিয়ে জানা হলো, কিন্তু একটা বড় কাজ বাকি পড়ে আছে, উপহার তৈরি, যা সবাই মিলে তৈরি করতে হবে। আগে বলা হয়েছিল এ খেলা দলীয়ভাবে বিজয়ী দলকে পুরস্কার তোমরাই তৈরি করবে। পুরস্কার হিসাবে হতে পারে হাতের তৈরি যে কোনো কিছু, যেমন শুভেচ্ছা কার্ড বা কাগজের তৈরি ফুল, পাখি কিংবা ট্রফির
মডেল ইত্যাদি। তোমরা নিজেরা আলোচনা করে ঠিক করে নাও কি বানাবে, তারপর ক্লাসে পড়ে অথবা বাড়ি থেকে বানিয়ে আনবে। এবার তাহলে বিজয়ী দল ঘোষণার পালা। 4টি খেলার ইভেন্ট মিলিয়ে যে দল সবচেয়ে বেশি স্কোর পেয়েছে সে দল বিজয়ী। এখানে চুপি চুপি একটা কথা বলে রাখি, অন্য দলগুলো সবাই বিজয়ী দলকে হাতে বানানো উপহার দেবে তা ঠিক, কিন্তু বিজয়ী দলও বাকি সবাইকে চকলেট খাওয়াতে হবে। তাহলে হেরে যাওয়াটা বেশি একটা খারাপ ব্যাপার হবে না, কি বলো? এরই সাথে তৃতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে চতুর্থ অধ্যায় রোদ, জল, বৃষ্টি থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।